আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 9-10 বিজিএস এটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে আমরা তোমাদের জন্য কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম। আজকে তার পরবর্তী থেকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে একটু বলে নিচ্ছি যে আমাদের এই ভিডিওগুলো কিন্তু একটু অন্য আঙ্গিকে আলোচনা করা হয়ে থাকে। সাধারণত আমরা এখানে আলোচনা করে থাকি এমসিকিউ এবং সিকিউ দুটোটা বিষয় নিয়ে আমরা একসাথে আলোচনা করে থাকি। কারণ তোমরা জানো যে টেক্সট পেপার থেকে যতগুলো কোশ্চেন করা হয় এটা কিন্তু অন্য কোনো বই থেকে ততগুলো করা হয় না। তাই মূল বইটা যারা ভালোভাবে শিখবে এবং ভালোভাবে কমপ্লিট করবে তাদের জন্য এমসিকিউ সিকিউ সবগুলোই কমন পাবে। সেই ধারাবাহিকতায় আমরা এখান থেকে তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্ন, সেই সাথে সাথে আমরা তোমাদের সৃজনশীলের ক এবং খ নং প্রশ্নের উত্তর করে থাকি। তাই একটু অ্যাটেনশন সহকারে যদি ভিডিওগুলো দেখো তাহলে এখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু এমসিকিউ এবং সিকিউর ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। দেখো, বাংলা ভাষার প্রশ্নে গ্রেপ্তারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দান করা হবে। পুলিশ অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবে। তারপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করতে হবে। দেখো, এগুলো কি ছিল, ওই যে 21 দফা যে দাবি ছিল সেই দাবির গুলোই কিন্তু এখানে কি হচ্ছে বলা হচ্ছে। ঠিক আছে, তোমরা এটা একটু দেখে নিবে, এখানে যেভাবে আছে এভাবেই তোমরা এগুলো একটু দেখে নিবে। ঠিক আছে, কারণ এখানে এমসিকিউ এবং সিকিউর করার মতন কোনো কোশ্চেন এখানে নেই। তো এই জন্য আমরা এটাকে কি করছি, স্কিপ করে যাচ্ছি, এটুকু তোমরা পড়ে নিবে। ওকে, তারপরে দেখো এরপরে কি আছে, এরপরে আছে যে 1948 সালে 19শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। দেখো, এই জায়গায় একটু খেয়াল করবে যে মোহাম্মদ আলী জিন্নাহ কি পাকিস্তানের গভর্নর কবে ঢাকায় আসেন? এই যে 1948 সালের কততে, 19শে মার্চ। ওকে, 21শে মার্চ রেসকোর্স ময়দানে কি বর্তমান সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভায় তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হলো এই যে এটা, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। এটা কিন্তু মাথায় রাখবে। এখান থেকে কয়েকটা ধরনের কোশ্চেন হতে পারে, শুধু কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হতে পারে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কে বলেছেন? মোহাম্মদ আলী জিন্নাহ। আবার দেখো, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র ভাষা, এটা কবে বলা হয়েছিল? এটা বলা হয়েছিল হলো কত, 21শে মার্চ রেসকোর্স ময়দানে। আবার একই কথা বলতে পারে যে এটা কোথায় ঘোষণা দেওয়া হয়েছিল, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এই কথাটা কোথায় ঘোষণা দেওয়া হয়েছিল? ওই যে 21শে মার্চ রেসকোর্স ময়দানে। ওকে, বর্তমান যেটা আমাদের সরোয়ার্দী উদ্যান এটা। এখান থেকে কয়েকটা প্যাটার্নে কিন্তু কোশ্চেন হতে পারে, তবে এটা কিন্তু মাথায় রাখবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সংবর্ধনেও তিনি এই অনুরূপ ঘোষণা দিয়ে ছাত্র সমাজ বা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। আব্দুল মতিনকে অনুসরণ করে সবাই না না বলে তার উক্তিতে প্রতিবাদ জানায়। ওকে, দেখো তারপরে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেসকোর্স ময়দানে জিন্নাহর ঘোষণারও তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল। পরে এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল। দেখো, পাকিস্তান সরকার কি করেছিল, বাংলাকে আরবি হরফে লেখার একটা প্রচলন নিয়েছিল। পূর্ব বাংলার মানুষ এই উদ্যোগেরও বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায়। মানুষের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার মাধ্যমে পূর্ব বাংলার জনগণ জাতীয় ভাবে নিজেদের বিরুদ্ধে গুরুত্ব উপলব্ধি করে, অর্থাৎ নিজেদের বিকাশের গুরুত্ব উপলব্ধি করতে থাকে। কারণ পশ্চিম পাকিস্তান যেভাবে বাংলার মানুষের উপর অত্যাচার নিপীড়ন, সেই সাথে সাথে আবার তাদের ভাষাকে নিয়েও তারা কি করছে, অবিচার করছে, যার কারণে কিন্তু এই অঞ্চলের লোকজন নিজেদের মাতৃভাষা এবং সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার নিয়ে তারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে। আর সেই শুরুটা কিন্তু ভাষা আন্দোলনের মাধ্যমেই কি হয়ে যায়, শুরু হয়ে যায়। 1952 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নাহর অনুকরণ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা দেন। দেখো, প্রথমে ওই যে
জিন্নাহ সাহেব কি বলেছিল, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার পরবর্তীতে যারা পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয় খাজা নাজিমুদ্দিন, তিনিও এই একই পথ অনুসরণ করেন। এর প্রতিবাদে ছাত্র সমাজ 30শে জানুয়ারি ধর্মঘট পালন করে আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। দেখো, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? 30শে জানুয়ারি ধর্মঘট পালন করে এবং আব্দুল মতিনকে কি আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। দেখো, 31শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুন ভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম গঠন করা হয়। কততে? দেখো, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম গঠন করা হয় কবে? 21শে জানুয়ারি। কি 31শে জানুয়ারি? কততে? 31শে জানুয়ারি। ফলে আন্দোলন আরো বেগবান হয়। এর সঙ্গে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়। 4 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়। 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওকে, দেখো এই যে এখানে আব্দুল সালাম, কি বরকত, আব্দুল জব্বার, শফিউল, তারপর রফিক উদ্দিন আহমেদ, এরা আমাদের কি ভাষা শহীদ, তাই না? দেখো, ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়। দেশব্যাপী জনমত গড়ে উঠতে থাকে। 1952 সালের 20শে ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21শে ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। সভা সমাবেশে মিছিল এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়। আন্দোলনের নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গ করে সিদ্ধান্ত গ্রহণ করে 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে একটা সভা অনুষ্ঠিত হয়। সভায় 10 জন করে মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের দিকে 144 ধারা ভঙ্গ করে এগিয়ে চলে। সাথে ছিলেন ইডেন কলেজ, কামরুন্নিসা গার্লস স্কুল এবং বাংলা বাজার গার্লস স্কুল হতে আগত ছাত্রীগণ। তারপরে দেখো, পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে, মিছিলে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে আব্দুল সালাম, আবুল বরকত, তারপরে জব্বার, রফিক শহীদ হন, অনেকে আহত হন। ঢাকা ছাত্র হত্যার খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। 22শে ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যালি বের করা হয়। সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন। তারপর দেখো, শহীদদের স্মৃতি অমর করে রাখার জন্য 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করেন এবং শফিউর রহমানের পিতাকে দিয়ে ওই দিনই তা উদ্বোধন করা হয়। 24 তারিখে পুলিশ উক্ত শহীদ মিনার ভেঙে ফেলে। তারপরে দেখো, ঢাকায় 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রাম কবি মাহবুবুল আলম চৌধুরী কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক প্রথম কবিতা রচনা করেন। এই জায়গায় একটু দেখো, কাঁদতে আসিনি, আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা কার কবিতা? এটা হলো এই যে মাহবুবুল আলম চৌধুরীর, ঠিক আছে। তারপর দেখো, তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা বিভিন্ন শহরে ছাত্র যুবক সহ সাধারণ মানুষ ভাষার দাবিতে আন্দোলনের প্রতি একত্রতা ঘোষণা করে। অর্থাৎ এই যে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে, এখান থেকে সারা দেশে এই আন্দোলন কি ছড়িয়ে পড়ে, একযোগে আন্দোলন ছড়িয়ে পড়ে। পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ শুরু হয়। এ থেকেই কিন্তু পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা করা শুরু করে মানুষ। পূর্ব বাংলার জনগণের মনের উপর বড় ধরনের প্রক্রিয়া সৃষ্টি হয়। আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এটা কিন্তু অনেক জায়গায় আসে, ঠিক আছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কার লেখা? এটা হলো আব্দুল গাফফার চৌধুরীর। ওকে, আমি কি ভুলতে পারি, এই গানটির লেখককে? এই লেখক হলো আব্দুল গাফফার চৌধুরী। সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনাও শুরু করেন, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ঠিক আছে। তারপর তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলির মতো সঙ্গীত মনির চৌধুরী জেলে বসে রচনা করেন কবর নাটক। কবর নাটকটা কে রচনা করেন? এই যে মনির চৌধুরী। এগুলো কিন্তু কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে, এমসিকিউ আকারে হয়ে থাকে, তাই এগুলো মার্ক করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবে। পরে 1969 সালে জহির রায়হান রচনা করেছিলেন আরেক ফাল্গুন উপন্যাসটি কার লেখা? জহির রায়হানের। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলার সাহিত্য, শিল্প, সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রভাষার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। বাঙালি জাতীয়তাবাদের চেতনায় মূলধারা
রাজনৈতিক আদর্শ হিসেবে গুরুত্বপূর্ণ স্থান করে নেয়। এর পরের যে বাকি অংশটা আছে এটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যতটুকু তোমাদের সাথে আলোচনা করেছি এবং এমসিকিউ হওয়ার যেগুলো পসিবিলিটি আছে সেগুলো সবই বর্ণনা করেছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে, কমেন্টসের রিপ্লাই দেব। আর যদি নতুন কেউ এই ক্লাসে জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।